হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি পুঁইমাচা, যার লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমাদের এটা 7 নম্বর ক্লাস। গতকালের যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা দেখেছিলাম পৌষ পার্বণের একটা তিথি, যে তিথিতে অন্নপূর্ণা, খেন্তির যে মা অন্নপূর্ণা, নানান রকমের পিঠে বানিয়েছে এবং তার 3 মেয়েকে খুব মন ভরে সে খাবার খাওয়াচ্ছে। 2 মেয়ের খাওয়া হলেও খেন্তির কিন্তু পিঠেতে অদ্ভুত একটা লোভ আছে। তার জন্য সে 19-20টা খাওয়ার পরও আরও তার মা যখন দিতে চায়, সে বলে যে হ্যাঁ আমি আরও কয়েকটা নেব। তো তখন তার মা আরও বেশ কিছু পিঠে তাকে দেয়। তার খিদের যে লোভ বা খিদের যে আকাঙ্ক্ষা, সেটা একটু বেশি। তো আমরা তারপরে দেখতে পাই যে বৈশাখ মাসে খেন্তির বিয়ে হয়ে যায়। সহায়হরির এক দূর আত্মীয়র নিকট একটা পাত্রের খোঁজ আসে এবং সেই পাত্রের হাতেই খেন্তির বিবাহ হয়। খেন্তি যার সাথে বিবাহ হয় তার এটা দ্বিতীয় পক্ষ, কারণ তার আগে একটা বিয়ে হয়েছিল, কোনো কারণে সেই বিয়ে টেকেনি, তার জন্য এই দ্বিতীয় বিবাহ করতে হয়। এবং তার এরপরের অংশ থেকে আমরা আজকের ক্লাসটিতে পড়ব। তো চলো আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করা যাক। তো আমরা আজকে এখান থেকে পড়ব। দেখো, প্রথমেই আমরা জানতে পেরেছি খেন্তির যার সঙ্গে বিবাহটা হয়েছিল, তো তার সঙ্গে বিবাহ হওয়ার পক্ষে তার মা অন্নপূর্ণা দেবী কিন্তু ছিলেন না। প্রথমত দ্বিতীয় পক্ষের ছেলে, দ্বিতীয়ত হচ্ছে তার বয়স অত্যাধিক বেশি, প্রায় 40-এর কাছে। অন্নপূর্ণার সঙ্গে তার জামাইয়ের বয়সের খুব একটা পার্থক্য ছিল না। তবে জামাইটি সঙ্গতিপূর্ণ, অর্থাৎ ঠিকঠাক রোজগার করে, তাদের ইট এবং সিলেটের ব্যবসা আছে। তো সেই ব্যবসা করে তারা কিছুটা ক্ষমতা এবং টাকা পয়সা কামিয়েছে, তার জন্যই শেষমেশ অগত্যা রাজি হয়েছে। তো আমরা আজকে এখান থেকে পড়ব। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্যই বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিন্তু কিছু বলিতে পারিলেন না। অর্থাৎ কি, জামাই যে বয়স একটু বেশি এবং প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে একটু সংকোচ, একটু ইতস্তত বোধ করছিল, কারণ জামাইয়ের সঙ্গে তার খুব একটা পার্থক্য নেই, প্রায় সমবয়সী হয়ে গেছে তার জামাই। কিন্তু এটা ভাবলেও পরে ভেবেছিল তার বড় মেয়েতে কষ্ট পাবে, যে আমার মা আমার স্বামীকে একবার বরণও করলো না, আশীর্বাদ দিল না। তার জন্য তখন সে বেরিয়ে এসে বরণটা করে এবং খেন্তির যে নাদুস নুদুস হাত, অর্থাৎ খেন্তি তো খেতে খুব ভালোবাসতো, তার জন্য তার যে হৃষ্টপুষ্টযুক্ত হাত, সেটা এই হাতটা নিয়ে জামাইয়ের হাতে সেটা তুলে দিল। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, অর্থাৎ এতটাই চোখের জল বা কষ্ট হচ্ছিল নিজের মেয়েকে ছাড়া করতে, সেই চোখের জলে তার গলা বন্ধ হলো, কিন্তু কিচ্ছু বলতে পারিল না, কিন্তু কিচ্ছু সে বলতে পারল না। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহালারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তো দেখো, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে পালকিটি কোথায় নামানো হয়েছিল। পালকিটি হচ্ছে আমলকি তলায় বেহারারা, বেহারা মানে হচ্ছে যারা পালকি বাহক, তারা নিজেদের সুবিধার জন্য পালকি বহন করে, যারা সেদের সুবিধার জন্য বরের পালকি একবার নামায়। বরের পালকিটা যেই নামালো, অন্নপূর্ণা চাহিয়া দেখলেন, অন্নপূর্ণা একবার চেয়ে দেখলেন যে বেড়ার ধারে, তাদের পাত্রের কাছে বেড়ার ধারে নীল রঙের যেখানে কি ফুটে আছে না, মেদি ফুলের গুচ্ছগুলো ফুটেছে, সেইখানে তার যে মেয়ের আঁচলটা, বালুচরীর কম দামের বালুচরীর যে আঁচলটা, সেটা যেন লুটাইয়া আছে, মানে পড়ে আছে, সেটা দেখা যাচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায়
ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেগ হইয়া উঠিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? অর্থাৎ মা, সে তার মাতৃস্নেহ এবং মাতৃ দ্বিধাও এখানে কাজ করছে যে তার মেয়ে যেরকম একটু বেশি খেতে ভালোবাসে, ও যদি পরের বাড়ি গিয়ে সেই একই কাণ্ড করে তাহলে কি তারা বাইরের লোক, তারা কি আমার মেয়েটিকে বুঝবে? এই যে উৎকণ্ঠা, এই উদ্বেগ তার বুকের মধ্যে চলতে লাগলো। এবং নিতান্ত নিরীহ, মানে নিতান্ত খুব শান্ত মেজাজের, খুব মানে অবলা প্রকৃতির একটা মেয়ে, যাকে যেভাবে চালনা করাতে সেভাবেই চলে, এরকম একটা মেয়েকে কিভাবে তারা বুঝবে, সেই চিন্তাই তার মাথার মধ্যে ঘুরপাক হতে শুরু করলো। যাইবার সময়ে খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, বৈশাখ মাসে বিয়ে হলো, সে ভাবছে যে 2 মাস তো আমি এখানে থাকবো, আবার তো আমাকে এখানে চলে আসবো। এই আশ্বাসে সে গেল যে আষাঢ় মাসে, যদি এখান থেকে প্রশ্ন আসে যে কোন মাসে তাকে আনতে পাঠানোর কথা বলেছিল, তো আষাঢ় মাসে তাকে সান্ত্বনা সুরে বলেছিল যে বাবাকে পাঠিয়ে দিও, 2 মাসই তো, 2 মাসই তো আমাকে ছাড়া থাকতে হবে, আমি 2 মাস পর ঠিক আবার চলে আসবো। ওপাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। অর্থাৎ গ্রামের বাড়ি, বুঝতেই পারছো, গ্রামের পরিবেশে যেটা হয়, শ্বশুর বাড়ির লোকেরা হট করে মেয়ে শ্বশুর বাড়িতে যেতে পারে না। বাবার বাড়ির যে লোকেরা থাকে তারা হট করে তার মেয়ের শ্বশুর বাড়ির ওভাবে যেতে পারে না, সেই নিয়মটা ছিল না। কেবলমাত্র খুব খুশির দিন হলো বা কোনো এমন কোনো দিন হলো, কোনো গুরুত্বপূর্ণ কোনো দিনে তবেই যেতে পারত। এরকম মেয়েকে দেখার জন্য বা ধুমধাম এভাবে যাওয়া যায় না। তার জন্য সেই কে বললো, যে থান দিদি বললো যে এখন কেন যাবে রে, তোর আগে নাতিপুতি হোক তারপরে কিনা যাবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল না, যাবে না বই কি, দেখো তো কেমন না যায়। অর্থাৎ সে কিছুটা জোর দিয়েই তার বাবার উদ্দেশ্যে বলছে, না, কেন যাবে না? যাবে না তাই হতেই পারে না, আমাকে ছাড়া, আমাকে বাবা এত ভালোবাসে, আমাকে না দেখে থাকতেই পারবে না, তাকে যেতেই হবে, তাকে আসতেই হবে। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানা পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোণাটা ওই কোণাটা ছিঁড়ে একটুখানি। অর্থাৎ তার তো মেয়ে অত্যন্ত ভোজন রসিক, কোথা থেকে এসে সে ঠিক তার মায়ের কাছ থেকে একটু হলেও সেটা খাবে। কোন সময় এর কথা বলা হয়েছে? ফাল্গুন চৈত্র মাস, অর্থাৎ বোঝা যাচ্ছে আষাঢ় মাস পেরিয়ে গেছে, তবুও তার বাবা তাকে নিয়ে আসতে পারেনি। এবং ফাল্গুন চৈত্র মাসের শীতকাল, মানে 1 বছর প্রায় হতে যাচ্ছে, সেই 1 বছরের মাথায় বিকেল বেলায় মাচার রৌদ্রে আমসত্ত্ব, অনেক সময় আমসত্ত্বটা কি, আমের যে গোটা গোটা আমকে রোদে দিয়ে সেটাকে সত্ত্ব তৈরি করা হয়, তো সেটা তুলিতে আমসত্ত্ব তুলতে তখন অন্নপূর্ণার মন একদম হু হু করে উঠল যে তার লোভী মেয়েটা হয়তো কোথা থেকে এসে তার কাছে এই আমসত্ত্ব একটু ভেঙে খেতে চাইবে। এই দেখো, এরপরে বলেছে, 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়া বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। অর্থাৎ এরপরে আমরা যে অংশটুকুনি পড়বো, এটা দেখব যে খেন্তির বাবা কতটা অসহায় পড়িয়েছে এবং পড়ার ফলে তার মেয়েকে হারানো, তার মেয়ের প্রতি তার যে করুণা, যে আর্তনাদ, সেটা আমরা এখানে দেখতে পাবো। প্রায় 1 বছর হয়ে গেছে, আষাঢ় মাস চলে এসছে, বর্ষা নেমে গেছে, ঘরের দাওয়ায় সে একই জায়গায় বসে আছে প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত। তার সঙ্গে যদি বলে বিষ্ণু সরকার হচ্ছে সহায় হরির প্রতিবেশী।
সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। মানে বলছে যে সহায় হরি বলছে যে তুমি ওটা ধরেই রাখো, ওরকম হবেই, যা ভাবছি সেটাই হবে। আমাদের অবস্থার লোকেদের যে এর চেয়ে আর ভালো কি হবে, আমরা দরিদ্র, আমরা ভিখারি, আমাদের যা অবস্থা আমাদেরকে এটাই পরিণাম হবে, আর কিছু আমাদের হবে না। তখন বিষ্ণু সরকার তালপাতার চটাইয়ের ওপর উবু হয়ে বসিয়াছিলেন। কোথায় বিষ্ণু সরকার বসেছিলেন? না, তালপাতার চাটাইয়ের ওপর উবু হয়ে বসেছিল, এবং দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। মানে দেখে মনে হচ্ছে যে রুটিতে ময়দাতে যেমন রুটি করার সময় চটকাতে হয় সেরকম কিছু একটা করছে। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো, আর তাছাড়া আমি যা দেব নগদই দেব। তা তোমার মেয়ের হয়েছিল কি? অর্থাৎ তিনি বলছেন যে না, আমি যে টাকা দেবো সব কিছু নগদই দেবো, ওরকম ধার বাকিতে কিছু রাখবো না। তা তোমার যে মেয়ে তার কি হয়েছিল হঠাৎ করে? সহায় হরি হুকাটায় 5-6টা টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। তাহলে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে খেন্তি কোন রোগে আক্রান্ত হয়েছিল। খেন্তি পক্স, যেটা আমরা বলি পক্স বা বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পণ তাদেরকে চাওয়া হয়েছিল মেয়ের বদলে, সেই পণের 250 টাকা মতো বাকি ছিল। সেই 250 টাকা বাকির জন্য কোনো মতেই তারা খেন্তিকে বাড়ি ছাড়া করলো না, তার বাবার কাছে আসতে দিল না। তার বাবা অনেকবার যাওয়ার পরও তার বাবাকে খালি হাতে মেয়েকে না নিয়ে আসতে হয়েছে। বলছে যে ওই টাকা আগে দাও তবে মেয়েকে নিয়ে যাও, আগে তুমি ওই টাকাটা দেবে তারপরেই তোমার মেয়েকে নিয়ে যাবে। একেবারে চামার। এই কথাটা বলছে হচ্ছে বিষ্ণু সরকার, যিনি তার প্রতিবেশী, সে বলছে একেবারে চামার মানে একেবারেই ছোট লোক, একদম নিচু মনের মানুষ। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাভাতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। অর্থাৎ তার মেয়েকে যখন দেখতে গেছে, তার মেয়েকে তো দেয়নি, পুজোর তত্ত্ব হিসাবেও সে অনেক জিনিস পাঠিয়েছে, অনেক টাকার জিনিস পাঠিয়েছে, এবং যখনই মেয়েকে নিতে যায় তখনই মেয়ের নিন্দে করে যে ছোট লোকের মেয়ে, তার কোনো চাল চুলো নেই, হাওয়াতে ঘরের মতো খায়, অর্থাৎ খেতে পায় না, এরকম একটা ঘরের মতো করে খায়, আরো কত কি নানান রকম নিন্দা তার সামনে করে। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। অর্থাৎ পৌষ মাসে যখন দেখতে গেল তখন এই সমস্ত কিছু বলল। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিল। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অর্থাৎ হট করে কথা বন্ধ করে দিয়ে জোরে বুকোটায় টান দিয়ে একটা নিস্তব্ধতার একটা পরিবেশ যেন চলে এলো। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করিতে পৌষ মাসে দেখিতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচি আমলে ওই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাড়ে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হয়ে শুদ্ধ স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। অর্থাৎ তার মেয়েকে নিয়ে প্রচন্ড অপমান করেছে, এবং অপমানের জ্বালা কি হয় সেটা সে সহায় হরি বুঝতে পেরেছে। মানে অত্যন্ত নিকৃষ্ট হলে যেরকম হয় সেই রকম ব্যবহার সহায় হরির সঙ্গে করেছে। বলছে ছোট লোকের সঙ্গে কুটুম্বতা, অর্থাৎ
তাদেরকে ছোট লোক বলে তাদের সঙ্গে যে কুটুম বা আত্মীয়র যে সম্পর্ক হচ্ছে সেটা করেছে, তাদের অত্যন্ত ঘেন্না বোধ হচ্ছে। বলছে যেমনি বাপ তার, যেমনি মেয়ে তেমনি বা, যেমন মা বা মেয়ে সেরকমই তার বাবা। পৌষ মাসের দিনে দেখতে এসছে অমনি খালি হাতে, অর্থাৎ তার মেয়ে বাবাকে দেখতে এসছে খালি হাতে এসেছে, সেটাও তাদের একটা কটাক্ষের জায়গা হয়ে গেছে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বিষ্ণু সরকারের সাথে কথা বলছে, তখন কথোপকথনে বলছে যে আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই, অর্থাৎ তোমার যে আত্মীয় ছিল সে তো সবটাই জানতো। সহায় হরি তখন দেখতে পাচ্ছি আমরা বিষ্ণু সরকারের উদ্দেশ্যে বলছে যে সরকার পুরো তুমি তো খুব ভালো করে জানো আমরা বড় লোক না ছোট লোক। পরমেশ্বর চাটুর্য, অর্থাৎ তার যে পূর্বপুরুষ তার এখানে নাম দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন আসে যে তার পূর্বপুরুষের নাম কি। পরমেশ্বর চাটুর্যে নীলকুঠি যখন ছিল, নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, অর্থাৎ এতটাই প্রতিপত্তি, এতটাই দাপট ছিল। আজ না হয় আমি প্রাচীন, অর্থাৎ আজকে যদিও দুর্ভাগ্য ভাগ্যের চক্রে আমি প্রাচীন বা আমি এতটা নিঃস্ব হয়ে পড়েছি, কিন্তু আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধ স্বরে, মানে তাদের যে আভিজাত্য, যাদের যে গৌরব ছিল, সেই গৌরবান্বিত হয়ে সে হা হা করে একটা যেন কষ্টেরই হোক বা গর্বেরই হোক সেই হাসি সে হাসতে লাগলো। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িল। মানে সে তো সমর্থন, এটা সে যেহেতু প্রতিবেশী সবটা জানে, সবটা দেখেছে, তাই সমর্থন করলো এবং অস্পষ্ট শব্দ করে বার করে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই, এরকম ভাবে একটা ঘাড় নাড়া দিল। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরুতেই টালাই আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওইখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু। তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনি জামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালাই পাঠিয়ে দিয়েছে। যাক, চলে যাওয়াই যাক, বেলা গেল। অর্থাৎ বলছে যে সেই ফাল্গুন মাসে তার বসন্ত হয়েছিল এবং বসন্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা জানতে পেরেছিল, তার বাবা মাকে তো খোঁজ দেয়নি, উপরন্তু টালায় এক কালীঘাটে তার এক আত্মীয় ছিল, বোন ছিল, সেইখানে ফেলে আসে এবং এমন দশাতেই ফেলে আসে, না কোনো অসুখ বিসুখে কোনো চিকিৎসা করিয়েছে না কিছু। তারপরে বলছে দেখতে পাওনি? বলছে না, এমনি আমার যে গহনাগুলো তার এই অসুখ অবস্থাতেই ফেলে আসে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। অর্থাৎ বলছে যে এতক্ষণ ধরে তার মেয়ের কথাগুলো বললো যে চলো বেলা হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মেয়ে বসন্ত রোগে মারা গেছে এবং তাকে কোনো সংবাদ দেওয়া হয়নি। সেই সংবাদ পেয়েছে সে যে তার মেয়েকে সুস্থ করে তুলবে সেই রকম কোনো ঘটনাও ঘটেনি, মানে কোনো সেই জায়গাটাই ছিল না। তো এরকম একটা ঘটনা বলতে বলতে সে তো বাবা, তার ভেতরে প্রচন্ড কষ্ট হচ্ছে তার মেয়ের মৃত্যু সংবাদটা মুখে আনতে, তার জন্য তখন সে বিষ্ণু সরকারকে এই প্রসঙ্গটা উঠে অন্য একটা প্রসঙ্গে নিজেকে নিয়ে আসছে। বলছে যে চার কি ঠিক করলে? পিঁপড়ে টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। অর্থাৎ চার বলতে এখানে বোঝানো হয়েছে, আমরা প্রথমে বললাম বিষ্ণু সরকার কি করছিল, একটা ময়দার মতো জিনিস মাখছিল, সেটা কি করছিল যে মাছেদের যে খাবার, মাছেদের ছিপ ফেলে যে খাবার তাদেরকে দেওয়া হয়, যে টোপটা থাকে সেই টোপটা তৈরি করছিল, সেটাকে চার বলা হয়। তো চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। মুড়ির চার, অর্থাৎ মুড়ি দিয়ে চার তৈরি করেছে, সেটা তো ঠিক হবে না। তার জন্য সে প্রসঙ্গটা ঘুরিয়ে মাছ ছিপে যে অংশটাতে খাবার থাকে সেই খাবারের চারের কথা সে তুলল। তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখে নাই। মানে এবারের শীতটা অত্যন্ত শীত, এতটাই শীত যে এই শীতটা তারা কখনো, এতটা শীত কখনো জাঁকিয়ে পড়েনি, প্রচন্ড শীত। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা
সরু চাকলির পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। অর্থাৎ কি করছে, যে আবার সেই পৌষ পার্বণের দিন, পিঠে উৎসব, পিঠেপুলি তৈরি করার দিন, তো অন্নপূর্ণা কি সরু চকলি তৈরি করছে, যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে হয়, সেটা করছে। এবং পুটি এবং রাধি, হিন্দির দুই বোন পুটি এবং রাধি উনানের পাশে বসিয়ে আগুন পোহাইছে। রাধি বলেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অর্থাৎ রাধির জামা কাপড়টা উঠতে উঠতে এক্ষুনি ধরে উঠবে, মানে আগুনে ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? অর্থাৎ তারা দুজনেই আগুন পোহাচ্ছে এবং আগুনের এতটাই কাছে চলে এসেছে, জামাটা কাছে ধরে যাবে এরকম একটা অবস্থা। তাই তার মা তাদেরকে সতর্ক করছে। এইদিকে আয়, গোলা তৈয়ারি হয়ে গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা টালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচ পিঠে টোপের মতো ফুলিয়া উঠিল। অর্থাৎ পিঠে তৈরি করছে এবং পিঠে তৈরি করতে করতে কি হচ্ছে না, পিঠেটা আস্তে আস্তে আগুনের তাপে অর্থাৎ টোপর যেরকম ফুলে ফেপে ওঠে সেরকম ভাবে ফুলে উঠল। পুটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে ষাঁড় ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অর্থাৎ যেহেতু পিঠে পার্বণ একটা বাঙালি উৎসব এবং সেটাও একটা ষষ্ঠী মাকে উৎসর্গ করা হয়, তাই সেটা প্রথম পিঠেটা ওভাবে তারা ফেলে দিয়ে আসে এবং তারপর দ্বিতীয় পিঠে থেকে তারা খায়। অন্নপূর্ণা বলিলেন, একা যাসনি, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলকুচা লতায় থেলো থেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। কোথায়? জ্যোৎস্নাটা গ্রামের দৃশ্য। সারা বলে একটা গাছ আছে, এই গাছে যে ঝোপ, ওই ঝোপের তেলকুচা লতায় থেলো থেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্নাটা যেন এসে মনে হচ্ছে ওইখানে পড়ে আছে, ওখানে ধরে আছে। পুটি এবং রাধি খিড়কির দোল খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। অর্থাৎ শুনশান জায়গা, অন্ধকার হয়ে গেছে, কেউ কোথায় নেই, এরকম একটা বাঁশঝাড়ের মধ্যে ফেলে দিয়ে হুট করে বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেল, মানে একদম নিস্তব্ধ হয়ে আছে সেরকম একটা নিস্তব্ধতে গা ছমছম একটা ভাব, সেই ভাব থেকে ভয় পেয়ে তাড়াতাড়ি করে এসে ঢুকে গেল। পুটি এবং রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিল, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানেই দিলাম। মানে গত বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিল সেখানেই আমি ফেলে দিয়ে এলাম। তারপর সেই রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক 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 এর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। অর্থাৎ তারা তো বোন, তাদেরও কথা মনে পড়ছে, কিন্তু তাদের যে এমন অসহায় অবস্থা হয়েছে যে দিদির কথা বলতে গিয়েও তাদের কোথাও যেন সংকোচ হচ্ছে, তা বলতে পারছে না, এতটা কষ্ট হচ্ছে। শেষমেশ সেটা না থাকতে পেরে পুটি তার দিদির কথাটা বলেই ফেলল। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সন্ধ্যের পরিবেশ, একটা রাতের পরিবেশে বর্ণনা দিচ্ছে যে জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনটায় অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক করে আওয়াজ করছে এবং তার আওয়াজটাও যেন আস্তে আস্তে
ঘুম আসলে যেরকম হয়, অর্থাৎ আস্তে আস্তে সে যেন ঝিমিয়ে পড়ছে, সেরকম তন্দ্রালু, তন্দ্রা মানে হচ্ছে ঘুম, তন্দ্রালু হয়ে পড়ছে। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিল, অর্থাৎ তিনজনেই, মা এবং কুটি রাধি দুজনেই নির্বাক, অর্থাৎ কথা কইল না, কোনো শব্দও বলল না, তিনজনে একদম নির্বাক হয়ে গেল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। তারা তিনজনেই যেন কোথাও গিয়ে সেই যে গাছ তার দিদি লাগিয়ে গেছিল, সেই গাছের দিকে তাদের দৃষ্টি ওখানে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচায় জড়িয়া বাড়াইয়া উঠিতেছে। অর্থাৎ তার মেয়ে যে স্বাদ করেছিল একদিন পুঁই ডাঁটা খাবে, সেই পুঁই আজকে বড় হয়েছে, পুঁই গাছ লতায় লতায় বাড়িয়া উঠিয়েছে, সেই গাছটার দিকে তিনজনেরই চোখ গেল, যে সেই আমার সাধের মেয়েটি, আমাদের দিদি, তার কত স্নেহে কত আশা নিয়ে এই গাছটা লাগিয়ে গেছিল, সেই গাছ আজকে কত বড় হয়ে গেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নেয়, এতটাই ফুলে ফেঁপে অতটাই বেড়ে উঠেছে যে মাচাতেও সেগুলো আর ধরছে না। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, মাচা থেকে বাইরে বেরিয়ে গেছে। সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর, অর্থাৎ সেই যে গাছ, সে যেন একদম পুষ্ট হয়ে গেছে, নধর এবং প্রবর্ধমান, অর্থাৎ এতটাই বেড়ে উঠে গেছে যে তাদের জীবন, তার যে জীবন, সেটা মনে হচ্ছে একদম ভরা যৌবন ও ভরা লাবণ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ এই যে পুঁই মাচা, এটি খেন্তির হচ্ছে প্রতীক রূপ, একটা প্রতীক রূপে কি হয়েছে, যে সে যদি আজ বেঁচে থাকতো, খেন্তিও আজকে এরকমই লাবণ্যে ভরপুর হতো। ঠিক সেই রকমই তার স্মৃতিস্বরূপ তার এই পুঁই গাছও, পুঁই মাচাও সেইভাবেই লাবণ্যময় হয়ে উঠেছে। এরপরে আমরা পড়ব লেখক পরিচিতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার জন্ম হচ্ছে 12ই সেপ্টেম্বর 1894 সালে এবং মৃত্যু হচ্ছে 1 নভেম্বর 1950 সালে। ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তার মামার বাড়িতে তার জন্ম হয়, যেটা হয় উত্তর চব্বিশ পরগনা জেলাতে। তিনি মূলত উপন্যাস এবং ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছেন। পথের পাঁচালী, অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। এই নাম দুটো খুবই ইম্পর্টেন্ট, পথের পাঁচালী এবং অপরাজিত, এই দুটোই তার খুব বিখ্যাত একটা উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী ও দিনলিপি রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। পথের পাঁচালী যে উপন্যাস, সেটার উপরে আমরা জানি সত্যজিৎ রায় মুভি করেছিলেন, বিখ্যাত মুভি, যার জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন, যেটা ছিল মরণোত্তর। তার মৃত্যুর পরে এই পুরস্কারটি দেওয়া হয় তাকে। তো আজকের আমাদের যে ক্লাস, সেটা পুঁই মাচাটা আমরা পুরোটা সম্পন্ন করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে। এরপর আজকের এই ক্লাসটি আমি তাই এখানেই শেষ করছি।